হাদির হত্যার বিচারের দাবিতে ক্রমাগতভাবে লোকের সমাগম বাড়ছে শাহবাগে এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে দুপুরের পর থেকে জুমার নামাজের পর থেকে আসলে এটি জোরালোভাবে মানুষের আগ্রহ অনেক বেশি বেড়েছে। শাহবাগ অবরোধ করে বিক্ষোভকারীরা বসে পড়েছেন এবং সারা রাত ব্যাপী তারা থেকেছেন। সারা রাত থাকার পরে সকালবেলায় আমরা উঠে দেখেছি তারা সেই বিক্ষোভ চালিয়ে গেছেন। এবং আপনারা জানেন যে আপনি চারপাশে দেখেন যে গতকালকে যে মানুষের উপস্থিতি ছিল তার থেকে অনেক বেশি উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং যেটি বলা হয়েছে তারা অনির্দিষ্টকালের জন্য আসলে এই বিক্ষোভে আসলে এখানে এসেছেন এবং গতকালকের চেয়ে আমরা অনেক অনেক বেশি জনগণের উপস্থিতি আসলে দেখতে পাচ্ছি। এখানে ইনকিলাব মঞ্চের সদস্য তো আসলেই খুবই কম সংখ্যায় আমরা তুলনামূলকভাবে দেখেছি। সেই জায়গায় সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা ঠিক কিছুক্ষণ আগে 15 থেকে 20 মিনিট আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে আসছিলাম। সেখানে আমরা দেখলাম যে এখনো ওসমান হাদির কবরের সামনে প্রায় 30 থেকে 40 জন মানুষের উপস্থিতি, যারা উন্মুখ হয়ে হাদির কবরের দিকে চেয়ে আছে, কেউ দোয়া করছে। এমন ঘটনা আসলে বাংলাদেশে আমরা দেখি যে বিভিন্ন পীর মাসায়ে কেউ যদি মারা যায় এই ধরনের ঘটনা আমরা দেখি, কিন্তু ওসমান হাদির ক্ষেত্রে এরকম একজন টকবগে যুবক যে 29 বছর বয়সী, জুলাইয়ের আন্দোলনে যার অসাধারণ ভূমিকা আসলে ছিল, তার মৃত্যুর পর মানুষ যে এইভাবে রাস্তায় নেমে আসবে, তার জন্য স্মরণকালের অন্যতম একটি জানাজায় মানুষের উপস্থিতি হবে, এটি আসলে মানুষকে অবাক করেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিদিনই দেখছি যে স্লোগান যারা দিচ্ছে এই মুখগুলোতেও কিন্তু আসলে পরিবর্তন হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম একজন নারী, তিনি স্লোগান দিচ্ছিলেন, দীর্ঘক্ষণ স্লোগান দেওয়ার পরে তিনি বের হয়েছেন। এখন যিনি কথা বলছেন কিছুক্ষণ আগে গান পরিবেশন করেছেন শিল্পী সালমান। আপনাদের মনে আছে জুলাই অভ্যুত্থানের পরে সারা দেশে যে কাওয়ালি সন্ধ্যা হয়েছিল সেটার মূল যে শিল্পী সেটি সালমান, এবং সালমান কিন্তু ওসমান হাদির সঙ্গে বলা যায় যে ইনকিলাব মঞ্চের একজন সহযোদ্ধা। বিভিন্ন সময় তাকে ওসমান হাদির সঙ্গে দেখা গেছে। ওসমান হাদি যখন ছিল তার সঙ্গে বিভিন্ন গান পরিবেশন করেছে এবং সে এসে আজকে তার দুঃখ, যন্ত্রণা এবং কষ্টের কথা আসলে বলার চেষ্টা করছিল এবং সে নিজে এসে আজকে গান পরিবেশনের পরে তাকে আমরা দেখছি যে স্লোগান দিতে দেখছি। আমাদের কাছে অনেকেই আসলে আছে, আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই যে ওসমান হাদির আমার পাশে একজন আছেন যিনি হয়তো ইনকিলাব মঞ্চের সদস্য নন। আপনি কি ইনকিলাব মঞ্চের সদস্য? আপনি কোথায় থেকে এসেছেন এবং আসলে কেন এখানে বসে আছেন? শহীদ হাদি ভাইয়ের সুবিচারের জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। যে ন্যায় ইনসাফ কায়েম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের নিচে ছায়া প্রদান করবে। আল্লাহ তাআলা আমার সব ভাইকে আরশের নিচে ছায়া প্রদান করে এই লক্ষ্যে আসা। আমি নারায়ণগঞ্জ 4,000 থেকে আসা। আচ্ছা, কতক্ষণ ধরে আছেন এবং এখানে আপনার কেমন লাগছে, অনুভূতি কি আপনার? আমার কাছে অনেক ভালো লাগছে যে আমাদের রক্ত দিয়া যদিও আমরা ইনসাফ কায়েম করতে পারি তাইলে আমি সার্থক। এর জন্য আমি গতকাল রাত্রে আসছি, আমি এখনো আছি। ইনকিলাব মঞ্চ থেকে দিক নির্দেশনা আসবে সেটা মেনে চলে যাবো ইনশাল্লাহ। এবং রাতে কি আপনি এখানে ছিলেন? মানে এই যে এত প্রচন্ড ঠান্ডার মধ্যে কষ্ট হয় না, বা তারপরেও কেন আসলে আছেন? কষ্ট হয়েছে, শুধু আল্লাহর দিক তাকে আমরা রাত্রে যাপন করছি। সাহাবাই কেরাম যুগ যুগ ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য অনেক ত্যাগ কুরবানি করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 60 মিনিটও শুইছেন। সুতরাং ইনসাফ কায়েম হবে মানুষের কুরবানির দ্বারা, ন্যায় প্রতিষ্ঠিত হবে মানুষের কুরবানির দ্বারা। অতএব আল্লাহর জমিনে আল্লাহর সাজদা পড়ছে, এজন্য এই বাংলার ভূখণ্ড থেকে দ্বীনের কালিমার পতাকা আল্লাহ উড্ডীন করবে ইনশাআল্লাহ, এই নিয়তি আশা। আপনাকে ধন্যবাদ। একজন কোন দলের অথবা কোন দুনিয়াবী স্বার্থে আসে না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার স্বার্থে আসা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কি আপনাকে ডেকেছে? না, নিজ উদ্যোগে আসা, শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য, হাদি ভাইয়ের বিচারের লক্ষ্যে আসা, সুবিচার জন্য আমরা পাই। আপনাকে ধন্যবাদ। যেটি একজনের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি যেটি বলছিলেন যে ইনসাফ প্রতিষ্ঠার দাবিতেই তিনি মূলত এসেছেন, যেহেতু শরীফ ওসমান হাদি তার মূল লক্ষ্যই ছিল বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা। এখানে একজন কিছুক্ষণ আগে বক্তব্য দেওয়ার সময় বলছিলেন যে যিনি বাংলাদেশের জন্য ইনসাফ প্রতিষ্ঠা
করার জন্য আন্দোলন করেছিলেন, তার হত্যার বিচার আসলে বাংলাদেশ পাচ্ছে না এবং তারা দেখছেন যে দফায় দফায় সরকারের পক্ষ থেকে নানাভাবে আসলে বলা হয়েছে যে হাদির হত্যার বিচার যেন তারা দ্রুততম সময়ের মধ্যে পান, কিন্তু আসলে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সেই রকম কোনো সাড়া কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। একটি গুঞ্জন উঠেছিল হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন, যেহেতু তার পদত্যাগের দাবিতে সবাই সোচ্চার হচ্ছিল, কিন্তু আসলে সেই রকম কোনো নড়াচড়া আমরা আসলে দেখিনি। বরং আমরা দেখেছি যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একজন তিনি আসলে পদত্যাগ করেছেন। তো যেটি আসলে বলছিলাম যে হাদি আসলে বাংলাদেশে একটি আবেগের নাম হয়েছে। ওসমান হাদির জন্য মানুষের যে আগ্রহ, সেই 12ই ডিসেম্বর তিনি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে তাকে নিয়ে হাদিকে নিয়ে মানুষের যে উন্মাদনা, এবং এরপরে আমরা দেখলাম যে তাকে 15 ডিসেম্বর আসলে পাঠানো হয়েছিল। 15 ডিসেম্বর পাঠানো হয়েছিল সিঙ্গাপুরে। তারপরে সিঙ্গাপুর থেকে আসা পর্যন্ত পুরো সময়টাতে বাংলাদেশের মানুষের একটি অপেক্ষা ছিল। আমি আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। একটু আমি আমাদের কাছে একজন আছেন জুলাই আন্দোলনের খুবই পরিচিত একজন মুখ, জুলাই আন্দোলনের পরিচিত মুখ, অবসরপ্রাপ্ত কর্নেল হাসিন। একটু যদি আমাদের একটু দাঁড়াতেন আপনি। হ্যাঁ প্লিজ, আমরা সরাসরি সম্প্রচারে আছি। আপনি তো জুলাইয়ের আন্দোলনে আমরা দেখেছি বিভিন্ন সময় আন্দোলন করতে যারা গুম হয়েছিলেন তাদেরকে বের করার জন্য আপনি লড়াই করেছেন। ওসমান হাদির এখানে মানুষের যে জনসমাগম, আপনিও নিজে কেন এখানে অংশ নিয়েছেন? সব বিপ্লবে জয়েন করা উচিত দেশের নাগরিকের। রক্ত ছাড়া দেশ সংস্কার হয় না। আমরা প্রায় 2000 রক্ত দিছি, 30,000 আহত। একটা বিপ্লব হয়েছে, কিন্তু প্রাপ্তির সাথে প্রত্যাশা মিলে নাই। একটা সংস্কার দরকার ছিল, সংস্কার হয় নাই। যার জন্য চাওয়া হয়েছিল সংস্কার, কিছুই হয় নাই। যার জন্য এত অসন্তোষ। একটা স্বাধীন দেশে এত সংস্কারের পরে, এত পরিবর্তনের পরে যদি হাদি মারা যায়, আমার নিরাপত্তা কি? আপনার নিরাপত্তা কি? তাহলে এই নির্বাচন আমার কেন দরকার? আগে নিরাপত্তা নিশ্চিত করেন, তারপর নির্বাচন। আমি চাই হাদির বিচার করতে হবে। যত বড় শক্তিশালী শত্রু হোক, তাকে চিহ্নিত করতে হবে। প্রধান উপদেষ্টা যে জানাজাতে অংশ নিলেন, তিনি হাদির বিচারের ব্যাপারে কোনো কথা কিন্তু আমরা বলতে দেখিনি, এবং যে হাদি জুলাইয়ের অন্যতম নায়ক ছিল তার বিচারের প্রশ্নে কেন মানুষকে রাস্তায় নামতে হচ্ছে, আপনি কি মনে করেন? এখানে আমার মনে বড় শক্তি জড়িত। এই শক্তি নিয়ে আড়াল করতে চাচ্ছেন অথবা বলতে চাচ্ছেন না। আমার কথা, শক্তি যত বড় শক্তিশালী হোক, সাধারণ আমজনতা তাকে প্রশ্রয় দিবে না। আমরা এটা চাই না। দেখেন, এর আগে ভিপি নূর মায়ের খেয়েছে, দেখছি আমরা, কোনো বিচার হয় নাই। এই ধরনের বিডিআর ইস্যুতে প্রকাশ্যে বলা হয়েছে ভারত জড়িত, কিন্তু ডক্টর ইউনূস কোনো ভূমিকা নেন নাই। আমরা ডক্টর ইউনূসের কর্মক্ষমতা বা যোগ্যতার উপরে আমরা সন্দেহ পোষণ করি। ওনাকে কোমর সোজা করে দাঁড়াইতে হবে, এবং ওই যত অসন্তোষ, যত দুষ্কৃতিকারী আছে তাদের বিরুদ্ধে কঠোর হইতে হবে, সে যেই হোক। হাদি হত্যার পেছনে মূল কারণ কি বলে আপনার মনে হয়? দেখেন, হাদি হত্যা হলো, তারপর বড় হলো 50 জনের লোক, হিট লিস্ট 50 জন আছে। অর্থাৎ আমাদের সাহসটাকে দমায় দেওয়ার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে। সুতরাং এই পরিকল্পিত করতে যাইয়া হাদির জায়গায় 1000 হাদি হয়ে গেছে। এটা যেই করছে খুব নির্মম, মানে একটা নিবুদ্ধিতার প্রকাশ। তাদের পরিকল্পনা বৃথা গেছে কিনা, মানুষ তো আর এটাকে আসলে আমলে নিচ্ছে না। তাদের পরিকল্পনা সম্পূর্ণ বৃথা গেছে, এবং তাদের লজ্জা শরম ঢাকার জন্য হয়তো ডক্টর ইউনূস চেষ্টা করতেছেন। আমরা মনে করি বিচার করতে হবে। সেটা যদি বিশ্বে বড় শক্তিধর দেশও হয়, বিচার করতে হবে। ধন্যবাদ ভাই। আপনাকে ধন্যবাদ। অবসরপ্রাপ্ত কর্নেল হাসিন, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। আপনারা জানেন যে বিভিন্ন সময় জুলাইয়ের আন্দোলনে যারা গুম হয়ে গিয়েছিলেন তাদেরকে খুঁজে বের করা এবং তাদের যারা গুম করেছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্নেল হাসিনকে আমরা দেখেছি যে তিনি সবসময় সোচ্চার ছিলেন। আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আসলে দেখতে পাচ্ছি, তারা আসলে অংশ নিয়েছেন। আপনি ঠিক কবে থেকে এখানে অংশ নিয়েছেন? মানে হাদি কেন মানুষের বুকের ভেতরে এত আগুন, বিক্ষোভের আগুন জ্বেলে দিল, আপনার কাছে কি মনে হয়? হাদি ছিল বাংলাদেশের পক্ষের শক্তি, হাদি ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের শক্তি, হাদি ছিল বাংলাদেশের জনগণের
স্বাধিকারের পক্ষে শক্তি। এই কারণে হাদিকে বাংলাদেশের জনগণ তাদের বুকে ধারণ করে রাখছে, এটাই আমি মনে করি। আপনি কখন এসেছেন? ইনকিলাব মঞ্চ কি আপনাকে এখানে আসতে বলেছে? আমি এখানে গতকাল থেকে আসি, গতকালকে থেকে আসছি, গতকাল 3টা থেকে আসছি এখান থেকে। এখন রাতে ছিলাম, আবার একটু রেস্ট নিয়েছি, আবার আসছি, কন্টিনিউ আছি আর কি। আপনাকে ধন্যবাদ। এখানে আমরা যাদের সঙ্গে কথা বলেছি, যদিও স্বল্প সংখ্যক মানুষকে আমরা দেখেছি তারা রাতে এখানে ঘুমিয়েছিলেন, কিন্তু যাদের সঙ্গে কথা বলছি তারা অনেকেই বলছেন যে তারা রাতে এই প্রচন্ড শীত উপেক্ষা করে তারা এখানে ছিলেন। আমরা অনেকের সঙ্গে আসলে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে পরিসর কিন্তু আসলে বাড়ছে। কালকে খুব স্বল্প পরিসরে আমরা দেখেছিলাম যে মানুষ এখানে বসেছিল, কিন্তু এই পরিসরটা ক্রমাগতভাবে বাড়ছে, বিক্ষোভ বাড়ছে এবং একই সঙ্গে পাশাপাশি হাদির কবর যেহেতু পাশে আছে, আমরা দেখতে পাচ্ছি সেখানেও যেমন এখনো মানুষ বসে আছে, মানুষ দোয়া করছে তার জন্য। এবং প্রতিদিন ফজরের সময়ে আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি একমাত্র ব্যক্তি যাকে আমরা দেখেছি যে নির্বাচনে তার পক্ষে প্রচারণার জন্য তিনি প্রতিদিন ফজরের পরে তিনি মসজিদে আসলে দাঁড়াতেন, মসজিদের বাইরে তিনি দাঁড়িয়ে থাকতেন এবং মানুষের কাছে ভোট চাইতেন। আমি একটু আরো একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আমি আরো একজনের সাথে কথা বলতে চাই যে মানে হাদি কেন মানুষের কাছে এত আপন হয়ে গেল? আরো অনেক তো জুলাইয়ের নায়ক ছিল, এবং এই হত্যার বিচার কেন পাচ্ছেন না? এর পেছনে কি কারণ থাকতে পারে, আপনি কি মনে করেন? হাদি সকলের কাছে প্রিয় হওয়ার একমাত্র কারণ হচ্ছে হাদি ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে গেছে। হাদি সব সময় ইনসাফের পক্ষে কথা বলেছে। জুলাই বিপ্লবের পরে অনেক জুলাই যোদ্ধারাই এদার ওদার হয়েছে। হাদি তার পথে, হাদি তার মতের উপরে, ইনসাফের উপরে তিনি ইস্তেকামা ছিল। এই হাদি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জীবন দিল, ইনসাফের জন্য জীবন দিয়ে গেল। অথচ আজকের 16 দিন হয়ে গেল এই হাদির বিচারের এখনো কোনো সুরাহ হয়নি। আমরা হাদির বিচার চাই, বিচারের জন্য এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে দিয়ে আসলে একেবারে শিশু সন্তানকে সামনে নিয়ে, তার সন্তানকে সাথে নিয়ে তার মা এসছেন এবং তাদের প্রস্তুতি দেখে মনে হচ্ছে তারা হয়তো রাতে থাকার প্রস্তুতি নিয়ে আসছেন, কারণ আজকে রাতেও হয়তো যতটুকু বোঝা যাচ্ছে যে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এখানকার জনসাধারণ এখানে থাকবে এবং স্বামী, স্ত্রী, সন্তান, পরিবার শুদ্ধ আসার ঘটনা দেখেছে। এবং আমরা আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিশুরা, আমার চোখের সামনে দেখতে পাচ্ছি একেবারে 1 বছর, 2 বছর, 3 বছর এর মধ্যে যে শিশুগুলো আছে, এই ছোট ছোট শিশুকে নিয়েও তার পিতা মাতারা আসছেন। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে তাদেরকে পরিসরটা আরো বেশি বাড়ানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগতভাবে লোকের ঢেউ এবং ভিড় আসলে বাড়ছে। হাদির একটি বিষয় আসলে বলে রাখি যে বাংলাদেশে সমস্ত শক্তির বিপক্ষে হাদি কথা বলেছে। হাদি কথা বলেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, হাদি কথা বলেছে বিএনপির বিরুদ্ধে, হাদি কথা বলেছে জামাত ইসলামের বিরুদ্ধে, হাদি কথা বলেছে এনসিপির বিরুদ্ধে, যারাই তাদের প্রকৃত দায়িত্ব থেকে সরে গেছে, যারা জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা থেকে যারা আসলে সরে গেছে, তাদের সবাইকেই কিন্তু আমরা দেখেছি যে সবার বিপক্ষে আসলে প্রচন্ড উচ্চ কণ্ঠস্বর ছিল হাদি। এবং এ কারণেই আসলে হাদির প্রতি মানুষের এত বেশি ভালোবাসা। আপনারা জানেন যে হাদিকে হত্যার আগে নানান ধরনের ছক কষা হয়েছে, যেটি বলা হচ্ছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে ফয়সাল, যে মূল যে শুটার, সে হত্যা করবার আগে সিঙ্গাপুর ভ্রমণ করেছেন, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে গিয়েছেন, সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছেন। এবং এটি যে আসলে খুব হঠাৎ করেই তিনি করেছেন ব্যাপারটা এই নয়, এটির একটি আসলে অনেক বড় পরিকল্পনা ছিল। এটিও উঠে এসেছে গোয়েন্দা সংস্থার তথ্যতে যে ফয়সাল করিম, তার স্ত্রী এবং যে তার গার্লফ্রেন্ডের কথা বলা হচ্ছে, তাদের দুজনকেই আসলে একই রকম তথ্য দিয়েছিল। যে একজনকে তিনি বলেছিলেন যে এমন একটি ঘটনা ঘটবে, সাড়া পড়ে যাবে, তার নাম প্রচারিত হবে। আবার একই সঙ্গে বলা হয়েছে যে হয়তো দেশের ভেতরে সে থাকতে পারবে না, এরকম ঘটনাটি আসলে ঘটতে পারে। এবং তাই হয়েছে। হাদি হত্যার পরে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে এবং বাংলাদেশ সে কত ঘন্টার মধ্যে ছেড়েছে বা সত্যি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিনা সেটি ডিএমপির পক্ষ থেকে জানানো না হলেও
এটা অনেকভাবেই প্রমাণিত হচ্ছে যে হাদির হত্যাকারী আসলে বাংলাদেশে এখন আর নেই। আপনি দেখতে পাচ্ছেন যে ক্রমাগতভাবে উচ্চকিত হচ্ছে, স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগ চত্বর। আপনাদের মনে আছে আজকে থেকে বেশ এক যুগ আগে এই শাহবাগ গণজাগরণ মঞ্চের দখলে ছিল, একইভাবে মানুষের উত্তাল ছিল, উচ্ছ্বাস ছিল। সেই সময় বদলে গিয়ে এক যুগ পর এটি আরও একটি মঞ্চ। শাহবাগের বিরুদ্ধে আসলে সোচ্চার হয়েছিল হাদি মূলত। এরপর আস্তে আস্তে বাংলাদেশের পক্ষে তাদের স্লোগান উচ্চকিত হয়েছে। আমরা একজন তরুণের সাথে একটু কথা বলতে চাই, যে খুব অবাক করার বিষয়, আমরা যার সঙ্গে কথা বলতে চাচ্ছি কেউ আসলে বলছেন না যে আমরা কথা বলবো না। আমরা কথা বলতে চাইলে কথা বলছেন। যে কোনো তরুণ বা বিভিন্ন বয়সী, হাদিকে নিয়ে এত উন্মাদনা কিসের জন্য আপনাদের ভেতরে? আমি প্রথমে বলবো হচ্ছে হাদি ছিল আমার, যদি আমি বলি বিগত আন্দোলন সংগ্রামে হাদি ভাই ছিল আমার অনুপ্রেরণা। আমি যখন দেখতে পেয়েছিলাম হাদি ভাই সামনের সারি থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যেরকমভাবে নেতৃত্ব দিয়েছে, আমি তার পিছনে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। সেই ক্ষেত্রে থেকে যখন আমি মনে করেছিলাম হাদির থেকে আমরা নতুন একটা ভোট দেখবো বাংলাদেশে, যেখানে ইনসাফ কায়েম করতে আসছে। হাদিকে আমরা বিভিন্নভাবে আমাদের মতো স্টুডেন্টরা, তরুণরা হচ্ছে আমরা হাদিকে এমনভাবে একটা পৌঁছাতে নিয়ে চেয়েছিলাম যেন আমরা হাদিকে একটা নতুন বাংলাদেশের একজন সংসদ পর্যন্ত নিয়ে গিয়ে আমাদের অধিকার, আমাদের বাংলাদেশের মানুষের মূল, মানে হাদি এমন একজন মানুষ ছিল যে হচ্ছে বাংলাদেশ মানুষের ইনসাফ নিয়ে কথা বলবো, বাংলাদেশের যে কোনো ইনসাফ নিয়ে কথা বলতো। সেক্ষেত্রে এই হাদিকে যখন এই হত্যা করা হলো, তার ক্ষেত্রে প্রত্যেকটা বাংলাদেশের, আমি মনে করি প্রত্যেকটা যুবক, শিক্ষার্থী, যত মানুষ ছিল সবার মনেই ভিতর থেকে হলেও একবার হলেও যেন ভিতর থেকে কান্না আসছে। আমি নিজেও যখন আমি বাসায় শুনতে পেলাম যে হাদি ভাই মারা গেছে, হাদি ভাই কিন্তু আমার কিছু হয় না, যদি আমি বলি আমার রক্তের কিন্তু কিছু হয় না, কিন্তু আমি তার জন্য আমার মনে হয় না যে আমি আমার দাদার জন্য মারা যাওয়ার পরে এত কান্না করেছিলাম না, যতটা না আমি হাদি ভাইয়ের জন্য কান্না করেছিলাম। আমি মনে করেছিলাম যে আমি নতুন একটি বাংলাদেশের নতুন একজনকে দেখছি যে কিনা আমাদের সকলকে নিয়ে, আমাদের সকলে মানুষের নিয়ে হচ্ছে অধিকার নিয়ে কথা বলবে। সো এই হাদি ভাই যখন মারা গেল, সেরপরেই প্রত্যেকটা এত জনবহুল আপনারা দেখতে পাচ্ছেন, তার মূল কারণই হচ্ছে এই হাদি ভাইয়ের শেষ ইচ্ছা ছিল যে আমার হত্যার জন্য বিচার করা হয়, আমাকে যদি হত্যা করা হয়, আমি যদি সামনের মিছিল থেকে আমাকে যদি গুলিবদ্ধ হই, আমার হত্যার জন্য বিচার করি, আমার তার শেষ ইচ্ছা ছিল। আমরা হাদি ভাইয়ের জন্য হয়তো কিছু করতে পারি নাই, কিন্তু আমরা হাদি ভাইয়ের শেষ ইচ্ছা যে হাদি ভাইয়ের হত্যার বিচার, এটা আমরা এখান থেকে না অর্জন করা পর্যন্ত আমরা শাহবাগ কখনোই অবরোধ করা ছাড়বো না ইনশাআল্লাহ, এই বলে আমি একটু ধন্যবাদ। আসলে যেটি বলছিলেন যে হাদির একটি শব্দই বারবার ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে যে হাদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এই ইনসাফের প্রশ্নটি বারে বারে আসছে। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি আপনার সন্তানকে নিয়ে এখানে এসেছেন, যদি আমাদেরকে একটু বলেন যে মানে আপনি আপনার সন্তানকে নিয়ে কেন এখানে এসেছেন? আপনি তো একা আসতে পারেন। আসলে আশাটা হচ্ছে যে আমাদের যার নৈতিক দায়িত্ব এটা, যে আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাইছিলাম। আসলে আমরা তো কিছু করতে পারলাম না, হাদি আমাদের সেই রাস্তাটা দেখে গেছে, যেই রাস্তাটায় আমরা হাঁটলে বা হাদিকে অনুসরণ করলে আমরা সেই ইনসাফের বাংলাদেশটা দেখতে পাবো। তো আমাদের প্রজন্ম তো আমরা কিছুই করতে পারলাম না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই এই ইনসাফের বাংলাদেশ কায়েম করতে পারে এবং সেই হাদির আদর্শে আদর্শিত হতে পারে। আমরা সেই জন্য আমাদের বাচ্চাকে নিয়ে আসছি যে ভবিষ্যতে ওরা যেন হাদির আদর্শে আদর্শিত হতে পারে এবং সেই ইনসাফের বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারে। এর জন্যই আমাদের এখানে আসা বাচ্চাকে নিয়ে। একজন পিতা বলছিলেন যে তিনি তার সন্তানকে নিয়ে এখানে এসেছেন এবং তিনি বলার চেষ্টা করছেন যে তিনি চান হাদির আদর্শে যেন তার সন্তান গড়ে ওঠে, বড় হয়। সে কারণে তিনি বলছিলেন যে তিনি তার সন্তানকে হাদির আদর্শে উজ্জীবিত হয়ে যেন ইনসাফের বাংলাদেশ যেন গড়তে পারে, সে কারণে তিনি এখানে আসলে আসছেন। আমি একজন নারীর সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি আপনার সন্তানকে নিয়ে এখানে এসছেন, মানে এটা কেমন আবেগ কাজ করছে? মানে আপনার সন্তানকে নিয়ে আপনি এখানে এসছেন এই প্রচন্ড ঠান্ডার মধ্যে, মানে কি রকম আবেগ ভেতরে কাজ করছে হাদিকে নিয়ে? যদি সেটা তো আসলে বলার মতো কিছু নাই। হাদি ছিল, হাদি থাকবে, বললে আসলে অনেক কিছু বলা যায়, বলা উচিত বলে মনে করি, কিন্তু আসলে কি বলবো, বলার মতো কিছু নাই সত্যি বল। আমরা আসলে অনেককে আসলে দেখছি যে একেবারে শিশু সন্তানকে নিয়ে এসছে আমাদের। এই যে মানুষের যে এখানে পুরো শাহবাগ চত্বর জুড়ে মানুষের যে মিছিল আমরা দেখতে পাচ্ছি, এখানে পুরো অর্ধেকটা জুড়ে কিন্তু নারীদের অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যারা কথা বলছেন
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বা অন্যান্য সহযোদ্ধা যারা আছে তার পুরো অর্ধেকটা অংশে দিয়ে কিন্তু আমরা দেখি নারীদের উপস্থিতি। হাদিকে নিয়ে নানা ধরনের গান জুলাইয়ে তৈরি হয়েছে। আপনারা কোথায় শুনতে পাচ্ছেন যে সেই গান, সেই গানটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আপনারা শুনছেন গান, হাদিকে নিয়ে অসংখ্য গান তৈরি হয়েছে এবং হাদিকে ভালোবাসেন এবং শিল্পী এই ইনকিলাব মঞ্চের এখানে এসে তারা কথা বলেছেন, গান গিয়েছেন। আপনারা কিছু জন্য শুনুন আসলে এই গানের কথার ভিতরে কি আছে। এই গানটা আপনাদেরকে শোনার জন্য আমি বরং একটু চুপ থাকছি।